এখন আমরা সারনাথের পথে। সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অপরিহার্য এক গন্তব্য। বেনারস থেকে সারনাথের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। সড়ক পথে আধ ঘন্টার দূরত্ব। যাওয়া আসার গাড়ি ভাড়া মোটামুটি 1000 টাকা, অটো ভাড়া 500 টাকা মতো। অফ সিজনে আরও কিছুটা কমানো যেতে পারে। অনেকেই বলেন এক বেলাতেই সারনাথ দেখে ফিরে যাওয়া যায় বেনারসে, কিন্তু পুরো সারনাথ ঠিক করে দেখতে গেলে প্রায় সারা দিন লেগে যায়। সেই জন্যই আমি আমার বেনারসের ভিডিওতে বলেছিলাম, বেনারসে বেড়াতে এলে 3-4 দিন সময় অবশ্যই হাতে রাখবেন, কারণ একটা দিন আপনাকে সারনাথে কাটাতেই হবে। মহাপরিনির্বাণ সূত্র অনুযায়ী বুদ্ধদেব নির্দেশিত যে 4টি বৌদ্ধ তীর্থস্থান তার অনুগামীদের কাছে অবশ্য গন্তব্য হিসাবে চিহ্নিত, সেগুলি হল বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, মহানির্বাণের স্থান কুশীনগর, বুদ্ধগয়া আর সারনাথ। সারনাথের আদি নাম হল সারঙ্গনাথ। সারঙ্গ মানে হরিণ, হরিণদের প্রভু হিসাবে সারঙ্গনাথ। মৃগদাব বা মৃগদায় নামেও পরিচিত ছিল এই জায়গা। আসলে জাতকের গল্প অনুযায়ী কোনো একজন মেয়ে বুদ্ধদেব হরিণ হয়ে জন্মেছিলেন। শিকারী রাজার হাত থেকে বাচ্চাকে বাঁচাতে তিনি বাচ্চার বদলে নিজেকে রাজার কাছে সমর্পণ করলে রাজা মুগ্ধ হয়ে এখানে হরিণদের জন্য একটা অভয়ারণ্য তৈরি করে দেন। তাই এটা মৃগদাব, তাই তিনি সারঙ্গনাথ। বুদ্ধদেব সারনাথে আসেন খ্রিস্টপূর্ব 528 সালে। আর সারনাথ আর পার্শ্ববর্তী অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে খ্রিস্টপূর্ব 200 থেকে 600 খ্রিস্টাব্দে। নন্দ রাজাদের আমল থেকে শুরু করে মৌর্য সম্রাটদের সময় আর তারও পরে গুপ্ত আর পাল যুগে সারনাথ আর বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে। চীন থেকে ফাহিয়েন এসেছিলেন 400 খ্রিস্টাব্দে। তার বর্ণনায় আমরা সারনাথের বৌদ্ধ বিহারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাই। এই ধারণা আরও সুস্পষ্ট হয় আরেক চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের বর্ণনা থেকে, যিনি এখানে আসেন আনুমানিক 640 খ্রিস্টাব্দে। ফাহিয়েনের বর্ণনা থেকে জানা যায় এখানে 4টে বড় গম্বুজ আর 2টি বৌদ্ধ বিহার দেখেছিলেন যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। আবার পরবর্তীকালে হিউয়েন সাং জানিয়েছেন এখানে কয়েকশো ছোট ছোট স্তূপ আর প্রায় 200 ফুট উঁচু একটা মহাবিহার ছিল, যার ভেতরে বুদ্ধদেবের একটা বিশালাকার মূর্তি ছিল। প্রায় 1500 বৌদ্ধ সন্ন্যাসী এখানে হিনজান মতে ধর্ম অনুশীলন করতেন। এছাড়াও হিউয়েন সাং বুদ্ধের ধর্মচক্র স্থাপনের জায়গায় একটি স্তূপ আর তার কাছেই সম্রাট অশোকের স্থাপন করা একটা স্তম্ভের উল্লেখ করেছেন। সারনাথেই বুদ্ধদেব তার প্রথম 5 শিষ্যকে উপদেশ দেন। এই 5 জন ছিলেন কৌডিন্য, অশ্বাজি, ভাদ্দিয়া, ভাপ্পা আর মহানামা। যেখানে তিনি এই উপদেশ দান করেন ঠিক সেখানেই সম্রাট অশোক এই স্তূপটি নির্মাণ করান, যেটি এখন ধামেক স্তূপ নামে বিখ্যাত। পৃথিবীর নানান দেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন এই পবিত্র তীর্থভূমিতে। এখানে যে স্তূপ ছিল তার নাম ধর্মরাজিকা স্তূপ। এর সামান্য উত্তরেই সেই বিখ্যাত অশোক স্তম্ভটা ছিল, যার মাথার উপরে ছিল 4 মাথাওয়ালা সিংহের মূর্তি, যেটা এখন আমাদের জাতীয় প্রতীক। ভেঙে পড়া স্তম্ভটা এভাবেই কাঁচ দিয়ে ঘিরে রাখা আছে এখানে। সম্রাট অশোক এই স্তম্ভটা বানান মূল মন্দির, অর্থাৎ বুদ্ধদেব যেখানে থাকতেন তার ঠিক সামনে। এটাই হলো আসল মূলগন্ধা কুটি, যেখানে তথাগত তার সারনাথে থাকার সময়ে প্রথম বর্ষাকালটা কাটিয়েছিলেন। এর পাশেই পাওয়া গেছিল বুদ্ধদেবের প্রথম উপদেশ দানের মূর্তিটি। এগুলো ছিল বৌদ্ধ ভিক্ষুদের থাকার জায়গা। চারপাশে এরকম অনেকগুলো মনেস্ট্রির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এখন এখানকার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে সম্রাট অশোকের তৈরি এই ধামেক স্তূপ।
128 ফিট উঁচু আর 92 ফিট ব্যাসের এই স্তূপ তার প্রাথমিক ঔজ্জ্বল্য হারালেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবিরাম প্রচেষ্টায় এখন অনেকটাই দর্শনীয় হয়ে উঠেছে। সন্ধ্যের পর এই স্তূপেই প্রজেকশনের মাধ্যমে দেখানো হয় ভগবান বুদ্ধের জীবনী আর সারনাথের ইতিহাস। রঙিন আলোয় পুরো জায়গাটা তখন এক অন্যরকম রূপ ধারণ করে। পাশেই রয়েছে একটা জৈন মন্দির। বখতিয়ার খিলজি, কুতুবুদ্দিন আইবক আর মোহাম্মদ ঘুরির বারংবার আক্রমণে সারনাথ আর নালন্দার মতো বৌদ্ধ বিহারগুলো 1200 শতকের পর থেকেই ক্রমশ ধ্বংস হতে থাকে। সারনাথ নতুন করে আবার আবিষ্কৃত হয় 19 শতাব্দীর শেষের দিকে, কিন্তু এর গুরুত্ব উপলব্ধি করতে না পারায় আর উপযুক্ত সুরক্ষার অভাবে এখান থেকে ইট খুলে নিয়ে গিয়ে তৈরি হয়েছে বাজার, বরুণা নদীর উপর ব্রিজ আর নতুন রেলপথ। স্থানীয় প্রভাবশালীরা বাড়িতে নিয়ে গেছে এখান থেকে পাওয়া বোধিসত্ত্বের মূর্তি আর ধামেক স্তূপের কারুকার্য করা স্থাপত্য। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটার দায়িত্ব নেবার পর এখান থেকে পাওয়া সমস্ত নিদর্শন সারনাথ মিউজিয়ামে রাখা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল অশোক স্তম্ভের শীর্ষে থাকা 4 মাথাওয়ালা সিংহ আর অশোক চক্র। কিছু নিদর্শন রাখা আছে কলকাতার ন্যাশনাল মিউজিয়ামে। এখানে থাকাকালীন গৌতম বুদ্ধ যেখানে অবস্থান করতেন সেখানে মূল গন্ধা কুটি নামে মূল মন্দিরটি ছিল, সে কথা আগেই আপনাদের বলেছি। সেই মন্দিরের স্মৃতিতে এই ধামেক স্তূপের পাশেই মূল গন্ধা কুটি নামে একটি অপরূপ বৌদ্ধ মন্দির গড়ে তোলা হয়েছে। 1931 সালে এই মন্দিরটি বানান শ্রীলঙ্কাবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী অনাগরিকা ধর্মপাল। যে স্থাপত্য রীতিতে এই মন্দির তৈরি করা হয় ভারতবর্ষের আর কোথাও তার নজির নেই। এই মূলগন্ধা কুটিতেই রয়েছে বুদ্ধদেবের দেহাবশেষ। বুদ্ধদেব বুদ্ধগয়াতে যে গাছের নিচে বসে তপস্যা করেছিলেন সেই আসল গাছটির একটা চারা রোপণ করা হয়েছিল শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা থেকে সেই গাছের চারা এনে রোপণ করা হয়েছে এখানে। এই মন্দিরের প্রবেশ পথের কাছে যে বিশালাকার ব্রোঞ্জের ঘণ্টাটা আছে সেটা জাপানের রাজ পরিবারের পক্ষ থেকে এই মন্দিরকে দান করা হয়েছে। এই মন্দিরের আরেক আকর্ষণ হল এর দেওয়াল জোড়া মুরাল, যা এঁকেছিলেন প্রখ্যাত জাপানি চিত্রকর কোসেতু নোসু। সারনাথে বুদ্ধদেবের স্মৃতিবিজড়িত দ্বিতীয় যে নিদর্শন পাওয়া গেছে সেটা হল চৌখণ্ডী স্তূপ। মনে করা হয় যে বুদ্ধগয়া থেকে বোধিলাভের পর সারনাথে আসার সময় এখানেই বুদ্ধদেব তার প্রথম 5 শিষ্যের সঙ্গে প্রথমবার মিলিত হয়েছিলেন। সেই ঘটনার স্মারক হিসাবে 7ম বা 8ম শতাব্দীতে এই স্তূপ বানানো হয়। তবে এই স্তূপে যে 8 কোণা গম্বুজটি রয়েছে সেটা অনেক পরে রাজা টোডরমলের ছেলে গোবর্ধন বানান মোগল সম্রাট হুমায়ুনের সম্মানে।
সারনাথের ধ্বংসাবশেষের পর দ্বিতীয় যে জায়গাটা সবথেকে বেশি পর্যটকদের আকর্ষণ করে তা হল এই থাই টেম্পল। প্রায় 2.5 একর সবুজ ঘাসে ভরা জমির উপর নানা রঙের ফুল আর গাছে সাজানো মনোরম এই বুদ্ধ মন্দিরটি তৈরি হয় 1933 সালে। থাইল্যান্ডের বৌদ্ধ সম্প্রদায় ওয়াট থাই টেম্পল নামে এই হিনজান বুদ্ধ মন্দিরটা বানান থাই স্থাপত্য শৈলীতে। সারা বাগান জুড়ে ছড়িয়ে রয়েছে বুদ্ধের নানান মূর্তি, এমনকি একটা লাফিং বুদ্ধার মূর্তিও রয়েছে এখানে। তবে সবচাইতে আকর্ষণীয় হল বুদ্ধের 80 ফুট উঁচু এই মূর্তি। 1997 সালে নির্মাণ কাজ শুরু হবার পর এই মূর্তির নির্মাণ শেষ হয় 2011 সালে। সারা বিশ্বের বৌদ্ধদের দানে 2.5 লক্ষ পাউন্ড ব্যয় তৈরি ভারতের এই উচ্চতম বুদ্ধ মূর্তি। বুদ্ধমূর্তি ছাড়াও সারনাথের ধ্বংসস্তূপ থেকে পাওয়া অশোক স্তম্ভ, ধর্মচক্র, উপদেশ দানরত বুদ্ধমূর্তির মতো বেশ কিছু নিদর্শনের মডেল ছড়িয়ে রয়েছে বাগান জুড়ে। বুদ্ধ গয়ার বোধিবৃক্ষের চারা এনে রোপণ করা হয়েছে এখানে। আমাদের সারনাথ দর্শন আপাতত শেষ। সব শেষে বোধ হয় এ কথাটা বলাই যায়, সারনাথ শুধু দেখার জায়গা না, অনুভব করারও জায়গা। এখানে ঘোরার সময় আপনাকে মনে রাখতে হবে, এখান থেকেই সূচনা হয়েছিল বৌদ্ধ ধর্মের, যা আজ সারা বিশ্বের অন্যতম প্রধান ধর্মগুলোর মধ্যে একটা। সারনাথের এই রাস্তাতেই একদিন হেঁটেছেন গৌতম বুদ্ধ। এই সারনাথেই আছে তাঁর দেহাবশেষ। তাই একটু চেষ্টা করলেই এখানে অনুভব করতে পারবেন তাঁর অস্তিত্ব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনেও ক্লিক করুন আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করুন।